নমস্কার বন্ধুরা, অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে ব্লগ না, আজকে কিছু নিজের মনের কথা, কিছু কথোপকথন তুলে ধরতে চাইছি তোমাদের সামনে। শুধু তুলে ধরতে বলাটাও ভীষণ রকম ভুল হবে। নিজেই নিজের সঙ্গে ভীষণ রকম যুদ্ধ করছি, জানতে ইচ্ছা হচ্ছে অনেক প্রশ্নের উত্তর। সেই কারণেই আজকের এই ভিডিওটা পোস্ট করা। গত দুদিন ধরেই মনে করছি যে কিছু বলি, কিছু জিজ্ঞেস করি, কিছু জানতে চাই, কিন্তু কাকে জিজ্ঞেস করব? কে দেবে সাড়া? যে সাড়া দেবে তার কথার কি সত্যিই কোনো দাম থাকবে? সেই কথা কি অক্ষরে অক্ষরে পালন করবার কোথাও কোনো প্রতিশ্রুতি থাকবে? কলকাতার মতো এরকম একটা জায়গায় বহু বছরের বহু পরিচিত সুপ্রতিষ্ঠিত আরজিকর হসপিটাল, এত দিনের পুরনো, সকলের পরিচিত, সেখানকার ডাক্তার যদি সেখানে সুরক্ষিত না থাকে, সেখানে আমাদের মতো অতি সাধারণ জনগণের কোথায় আমরা সুরক্ষিত? কে দেবে আমাদের সুরক্ষা? আমাদের সুরক্ষার কথা কি আদৌ কেউ চিন্তা করে? একজন মেয়ে, তার বাবা মায়ের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক ভালোবাসা দিয়ে, অনেক কষ্ট করে, নিজেদের সর্বস্ব উজাড় করে হয়তো তাদের মেয়েটিকে তারা চেয়েছিলেন জীবনের মন্ত্রে দীক্ষিত করবার জন্য, মানুষ সেবার জন্য সে নিজেকে তৈরি করছিল। ডাক্তারি পড়তে এসে তার সঙ্গে এই রকম নির্মম অত্যাচার হয়, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? একজন ডাক্তারকে আগেই তার দিকে আঙুল তোলা হচ্ছে যে অবশ্যই সেই দোষী। তার দিকে যদি আঙুল ওঠে যে সে দোষী, সে নিজে কেয়ার করে নিজেকে রাখেনি, যেখানে সেখানে বিশ্রাম, টানা 36 ঘন্টা ডিউটি করবার পর সে কোথাও একটু নিশ্চিন্তে রেস্ট নিতে গেছিলো, একটু ঘুমাতে চেয়েছিল, যে কিছুক্ষণ টাইম রেস্ট নিয়ে একটু শান্তির ঘুম ঘুমিয়ে উঠে আবার সে নিজেকে ডাক্তারি কাজে নিয়ত করবে, আবার কিছু অসহায় দুস্থ মানুষে তাদেরকে বাঁচিয়ে তুলতে সাহায্য করবে, তাদের অসুবিধায় তাদের পাশে থাকবে। সেই শান্তির ঘুমটা হয়তো তাকে চির জীবনের মতো যে পেয়ে যেতে হবে, সারা জীবন তাকে শান্তির ঘুমে ঘুমিয়ে পড়তে হবে, সেটা তো সে কল্পনা করেনি। কিন্তু আমার আজকের দিনে দাঁড়িয়ে ভীষণ রকমভাবে একটা প্রশ্ন বারবার 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 মনে জেগে উঠছে, আর মনে হচ্ছে জোনায় জোনায় গিয়ে জিজ্ঞেস করি এই কথাটা। একজন ডাক্তার যদি একটা হসপিটালে সুরক্ষা না পায়, তো সেই হসপিটালে এই রকম হাজার হাজার মহিলা, হাজার হাজার শিশু, হাজার হাজার মেয়ে রয়েছে, তাদের কম বয়স, বেশি বয়স, মাঝারি বয়স, বিভিন্ন রকম রয়েছে। তাহলে তাদের সুরক্ষা কোথায়? তাদেরকে কে দেখবে? হসপিটালের সেমিনার রুমের আশেপাশে, বাইরে, ভেতরে যদি কোনো সিসিটিভি ক্যামেরা না থেকে থাকে, তাহলে কি ওয়ার্ডের ভেতর থাকে? একটা মেয়ে একজন পেশেন্ট হয়ে যখন একটা হসপিটালে অ্যাডমিট হয়, তখন তো সে তার রোগের জ্বালায়, যে কোনো মানুষ, কোনো মেয়ে বলে আমি বলতে চাইছি না, যে কোনো মানুষ চরম অসুবিধাতে না পড়লে বা তার কষ্টের পরিমাণ সেই রকম জায়গায় না গেলে আমার মনে হয় না কোনো কেউ চট করে হসপিটালের মতো জায়গায় অ্যাডমিট হয়ে সেখানে থাকতে চায়। লোকে চেষ্টা করে যতদূর সম্ভব ওষুধ খেয়ে যদি বাড়িতে থেকে ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে যেতে পারি তাহলেই ভালো। কিন্তু যাদেরকে লাস্ট পর্যায়ে হসপিটালে অ্যাডমিট হতে হয়, তারা তো তাদের নিজের রোগের জ্বালাতেই অস্থির। কি করে তারা তাদের নিজেদের জামা কাপড় সামলে রাখবেন? কি করে তারা দেখতে পাবেন যে আমি ঠিকভাবে শুয়ে আছি না ভুলভাবে? তাদেরকে সুরক্ষা তাহলে কে দেবে? আজকে হসপিটাল কর্তৃপক্ষ প্রথমেই দেখে ওই মেয়েটির ওপরই দোষ চাপালো। আর এটাই উচিত, এটাই উচিত। আমিও মনে করি মেয়েটারই দোষ। মেয়েটার উচিত ছিল টানা 36 ঘন্টা ডিউটি করবার পর আরও 36 ঘন্টা জেগে নিজেকে পাহারা দেয়ার। একদমই তার উচিত হয়নি রেস্ট করতে যাওয়া। তার উচিত হয়নি যে যে কোনো জায়গায় নিজেকে, সে কর্মক্ষেত্র হোক বা বাইরের বাবা মায়ের আঁচলের তলা ছাড়া বাইরের যে কোনো জায়গায় সে তাকে নিজেকে সুরক্ষিত মনে করতে পারে না। আমাদের সমাজ যেরকম ঘৃণ্য জায়গায় পড়েছিল সেখানেই আছে। হাজার হাজার বছর চলে গেলেও এই নরপিশাচের দল এইভাবেই আমাদেরকে শোষণ করবে।
আমি আমাদেরকে কথাটা এই কারণে বলছি, কোনো মেয়ে বা কোনো ছেলেদেরকে আমি এখানে কোনো রকম তফাৎ তুলতে পারছি না। হয়তো যদি জানতে পার, মানে যে কথাটা বলার অবশ্যই, যে মেয়েটার সঙ্গে ধর্ষণ হয়েছে, তাকে কেউ কোনো ধর্ষক ধর্ষণ করেছে, এটা স্বাভাবিক কথা, এটা শুধু একটা মেয়ের সঙ্গেই সম্ভব, সেটা ঠিক কথা। কিন্তু একটা ছেলেকে হয়তো ধর্ষণ করা যায়নি, তাকেও তো একবারের জন্য কেউ ছেড়েও দেয়নি। এরকম তো কলেজ স্টুডেন্টকেও আমরা দেখেছি, নির্মম অত্যাচার সহ্য না করতে পেরে তাকেও তো কারোর কথা চিন্তা ভাবনা না করে, তার বাবা মায়ের কথা না ভেবে তাকেও তো মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হয়েছিল আত্মহত্যার পথটাই বেছে নিতে। তার কাছে মনে হয়েছিল এটাই সব থেকে সহজ রাস্তা, নিজেকে নিজের থেকে গুটিয়ে নিয়ে একটু শান্তি পাবার জন্য। এই রকম বিশেষ বিশেষ জায়গাগুলোতে কোথাও ক্যামেরা থাকে না, খুঁজলে হয়তো পাড়ার মোড়ে, রাস্তার ধারে যে সরকারি শৌচালয়গুলো বানানো হয়েছে তার আশেপাশে একটা আধটা ক্যামেরা কখনো থাকলেও থেকে যেতেই পারে। কিন্তু এই রকম মেন ইম্পর্টেন্ট জায়গাগুলোতে কখনো ক্যামেরা থাকে না, কারণ ক্যামেরা থাকলেই তো তাতে জলছবির মতো ফুটে উঠবে অনেক অজানা কথা, অজানা তথ্য, অনেকের মুখোশ, অনেকের ছবি ধরতে পারা যাবে, অনেকের সত্যতা। সেই কারণেই কি এই ক্যামেরাগুলো জানতে পেরে রাতারাতি ভ্যানিশ হয়ে যায়, রাতারাতি খারাপ হয়ে যায়? কারা খারাপ করে, কারা ভ্যানিশ করে দেয়? তারা কি সমাজের মানুষ নয়? তারা কি চায় না সমাজের এই সমস্ত অত্যাচারী মানুষগুলোকে, নরপিশাচগুলোকে উপযুক্ত শাস্তি দিয়ে সমাজটাকে একটু সুস্থ করতে? তারা কি চায় না মানুষে সমাজে এই রকম? আজকে আমার মতো অনেক মানুষ, অনেকে প্রতিবাদ করবে, মিছিল করবে, মিটিং করবে, 2 দিন হই হই রই রই হবে, 4 দিন বলবে বিচার চাই, বিচার দাও, 10 দিনের দিন গিয়ে সবাই চুপ, সব কিছু ভুলে যাবে। কিন্তু ওই সন্তানহারা বাবা মাগুলোর কান্না কি জীবনে কেউ থামাতে পারবে? ওই সন্তানহারা বাবা মাগুলো যত দিন বেঁচে থাকবে তারা কি এই দুঃখ, এই কষ্ট ভুলে যেতে পারবে? আজকে আমি একজন শুধু মেয়ে নই, একজন মা হয়ে আরেকজন মায়ের আজকের দিনটা নিজের চোখে দাঁড়িয়ে সহ্য করাটা যে কি মর্মান্তিক কষ্টের, সেটা সত্যিই হয়তো ভাষায় প্রকাশ করবার জায়গা নেই আমাদের কাছে। সবচেয়ে বড় কথা কি, ভগবান আমাদের মেয়েদেরকে সে সবচেয়ে বড় একটা স্বর্গ সুখ লাভ করবার জায়গা করে দিয়েছে। আমরা মেয়ে, আমরা গর্ভ ধারণ করতে পারি। 9 মাস 10 মাস একটা সন্তান আমরা গর্ভ ধারণ করে তাদেরকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখি। আজকে সেই সন্তানটা যখন একটা মায়ের গর্ভে 10 মাস পালন হয়, একটা সেই সঙ্গে সঙ্গে তার বাবার কিন্তু মনেও সে পালিত হতে থাকে। একটা বাবাও হয়তো মনে মনে তার আসবার প্রথম দিন থেকে দিন গুনতে থাকে কবে তার সন্তানটা ভূমিষ্ঠ হবে। তারা হয়তো ভুলে যায় যে আমার সন্তানটা ছেলে হবে না মেয়ে, সুন্দর হবে না অসুন্দর। তারা আগে চিন্তা করে, আগে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমার সন্তানটা যেন সুস্থ স্বাভাবিক হয়ে জন্মায়, একজন প্রকৃত মান হুঁশ সমৃদ্ধ একজন প্রকৃত মানুষ হয়ে জন্মায়, সে যেন সমাজের একজন হয়ে উঠতে পারে। কিন্তু সমাজের এই সমস্ত কিছু নরপিশাচের হাতে আদেও কি আমরা কোনো মানুষ সেফ? সরকারি হসপিটালের মতো জায়গায় যদি কোনো সেফটি না থাকে, তাহলে পথে ঘাটে, রাস্তায়, ট্রেনে, বাসে মেয়েদের সুরক্ষা কোথায়? মানুষের সুরক্ষা কোথায়? কলেজে গিয়ে যদি একটা সন্তান এইভাবে তার জীবন দিয়ে দিতে হয়, তাহলে তো ছেলে মেয়ের বিভেদটাও আমি করতে পারছি না। সব জায়গাতেই তো মানুষ হিসাবে কোথাও না কোথাও গিয়ে সবাই অসহায়। হয়তো মেয়ে বলে তাকে ধর্ষণটা করতে পেরেছে, কিন্তু অত্যাচার, তাকে মানসিক শারীরিক নিগ্রহ, সেটা তো সব ক্ষেত্রে সবাইকেই কোথাও না কোথাও গিয়ে হজম করতে হচ্ছে। যে হজম করে থাকতে পারছে, আগেই তো সরকারি হসপিটালের কর্তৃপক্ষরা আগেই জেনে জানাচ্ছে তার বাড়ির লোককে আপনার মেয়ে সুইসাইড করেছে। কেন? কাকে আড়াল করতে চাইছেন ওনারা? আমরা সাধারণ মানুষ, আমাদের চোখে দেখে যদি আগে চিন্তা অন্য কিছু মাথায় আসতে থাকে, তাহলে সরকারি হসপিটালের মতো জায়গায় যারা প্রতিনিয়ত এরকম ঘটনা রোজ দেখছেন, তাদের সামনে এরকম অনেক ঘটনা রোজ ঘটছে, তাদের কেন মনে হলো না একটা মেয়ে সুইসাইড করবার আগে কেন নিজেকে এই রকমভাবে অত্যাচার করলো? সে তার নিজের ঠোঁটটাকে ভীষণ রকমভাবে ক্ষতিগ্রস্ত করলো, নিজের চোখগুলোকে নষ্ট করে ফেললো, হাতে পায়ে ভীষণ রকম ইনজুরি করে ফেললো। কেন?
তাদের মাথায় কেন আসলো না একটা বারের জন্য এই এটার সঙ্গে আরও এর থেকেও অনেক বড় কিছু খারাপ হয়ে গেছে হয়তো? কেন আন্দোলন প্রতিবাদের চাপে ময়না তদন্ত করতে বাধ্য হলেন তারা? কেন তাদের মনে হলো না যে এইটা আগে গিয়ে ময়না তদন্ত করে দেখা যাক কি হয়েছে, তারপর তার বাবা মাকে জানাবো আপনার মেয়ে আত্মহত্যা করেছে না তাকে অনেক জনের লালসার শিকার হয়ে খুন হতে হয়েছে? কোনো একটা মানুষের পক্ষে তো কখনোই সম্ভব নয় এই রকম অত্যাচার করে একজনকে মেরে ফেলা। সেটা তো আমরা সাধারণ মানুষরা ভীষণ রকম খুব ভালোভাবে বুঝতে পারি, আমাদের এটা জানা। কিন্তু এই একসঙ্গে একের অধিক মানুষ যখন মেয়েটির ওপর এই রকম অস্বাভাবিক অত্যাচার করে মেয়েটাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঢলে পড়তে সাহায্য করছিল, তখন হসপিটালের মতো এই রকম একটা জায়গায় আশেপাশে কারোর নজরে এলো না, কেউ জানতে পারলো না কোনো একটা জায়গায় এই রকম নির্মম অত্যাচার হচ্ছে, কোনো একজন মৃত্যুর কোলে ঢলে যাচ্ছে, তাকে বাঁচানো দরকার, তাকে সাহায্য করা দরকার, যারা করছে তাদেরকে ধরে শাস্তি দেওয়া দরকার। সেই জায়গায় সেই মানুষগুলো কোথায় ছিল? হসপিটালের মতো জনবহুল জায়গা যেখানে হাজারে হাজারে পেশেন্ট, শয়ে শয়ে ডাক্তার, হসপিটালের স্টাফ, ওয়ার্ড বয়, নার্স, এত লোক থাকে, কেউ সেখানে রইল না, পুরো জায়গা ফাঁকা হলো। এইগুলো তো শুধু আমাদের মতো সাধারণ মানুষদের প্রশ্ন, কিন্তু আজকে যেটা একটা কথা ভাবলেই ভেতরটা শিউরে সেই বাবা মাটার কথা ভেবে, যারা তাদের কলিজার টুকরো, তাদের শরীরের একটা অংশ, তাদের একমাত্র বুকের ধন, তাদের সর্বস্ব দিয়ে তারা তাকে মানুষ করে আরও উন্নত পদে দেখতে চেয়েছিল। তারা চেয়েছিল আমাদের মেয়ে মানুষ হয়ে কিছু মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সেবা করতে পারুক, তাদের পাশে দাঁড়াতে পারুক, তাদের চিকিৎসা করতে পারুক। তারা তো আজকে সম্পূর্ণ অসহায় হয়ে গেল, সবচেয়ে বড় অবলম্বনটাকে তারা হারালো। তাদেরকে কে দেবে অবলম্বন? তাদেরকে কে দেবে সুরক্ষা? তাদের কি হবে? তাদের যে এত বড় ক্ষতিটা হয়ে গেল তার দায়ভার কার? আজকে সমাজের বুকে দাঁড়িয়ে এই রকম ঘটনা কি আমরা দীর্ঘদিন বারবার ঘুরে ফিরে আসতে থাকবে, আমরা দেখতে থাকবো, আর মাঝে মধ্যে দু চার কথা বলে একটু আবেগ দেখিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ে আবার যেকার চুপ হয়ে যাব? আজকে এই রকম কিছু দু একটা ঘটনা যখন খুব হই হই রই রই হয়, আমরা হয়তো আজকে কলকাতা শহরের মতো জায়গায় বা হচ্ছে অনেক গ্রামগঞ্জের এরকম খুব দু একটা ঘটনা নিয়ে যখন খুব সারা দেশে হই হই রই রই পড়ে যায়, তখন দু চার কথা বলতে আসি। কিন্তু এই ঘটনা তো নতুন না, এই ঘটনা তো একদিন আর দিন ঘটছে না। এই রকম ঘটনা তো আমরা প্রত্যেক দিন নিউজ পেপারে দেখছি, নিউজ চ্যানেলগুলোতে শুনছি। আমরা কি করতে পারছি? কত দিন চলবে এই ঢাকা চাপা, এই আড়ালের খেলা? সরকারি কর্তৃপক্ষের কাছে একটা কথা ভীষণ রকমভাবে বলতে ইচ্ছা হচ্ছে, আপনারা যে নরপিশাচগুলোকে আড়াল করতে প্রথমেই সম্পূর্ণ দোষগুলো দিয়ে নিজেদের পিঠ বাঁচিয়ে নিজেদেরকে নিজেদের দায়ভার এড়িয়ে একদম সমাজের শিক্ষিত মানুষ হিসেবে দাবি করেও সামাজিক শিক্ষায় সম্পূর্ণ অযোগ্য। একটা কথা একটা সত্যি করে বলুন তো, শুধু কি শিক্ষায় শিক্ষিত হলেই একজন মানুষ প্রকৃত মানুষ হয়? তার কি সামাজিক শিক্ষার কোনো দরকার পড়ে না? তার কি সমাজের প্রতি কোনো দায়ভার নেই? আপনারা কিভাবে নির্দ্বিধায় এইভাবে অবহেলায় এই রকম দোষীগুলোকে আড়াল করতে ঝাঁপিয়ে পড়েন, লাফিয়ে আসেন, তাদের দোষ ঢাকতে, আড়াল করতে, তাদের পিঠ বাঁচাতে। আপনাদের ঘরে কি নিজস্ব ভাই বোন, বাবা মা, মেয়ে, বউ, স্ত্রী কেউ নেই? আজকে আপনার ঘরের লোকের সঙ্গেও যদি এই একই ঘটনা ঘটতো, তখনও কি আপনারা ঠিক এই একই কাজ করতেন? তখনও কি আপনারা আপনাদের কথাগুলো কোথাও গিয়ে তুলে ধরতেন না? আপনারা চেষ্টা করতেন না নিজেদের হাতে যতটুকুনি পাওয়ার আছে সেইটা কাজে লাগিয়ে অভিযুক্তকে শাস্তি দিই? কারণ তখন সেটা আপনার নিজের বাড়ির ঘটনা হতো, যুক্ত থাকতেন আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বোন বা আপনার বৌমা, তখন ভীষণ রকমভাবে গায়ে লাগতো, বা আপনার ছেলেও হতে পারে। কিন্তু এটা তো অন্যের সন্তান, অন্যের ঘরের বউ, অন্যের ঘরের মেয়ে, অন্যের ভালোবাসা আকাঙ্ক্ষার একজন সম্পদ। তার প্রতি আপনাদের দায় দায়িত্ব কোনোটাই থাকতে পারা উচিত নয়? কি বলবো, আমরা ভীষণ রকমভাবে ভীতু হয়ে পড়ছি। আমাদের সন্তানরাও তো বড় হচ্ছে,
তাদেরকেও তো এইবার ছেড়ে দিতে হবে। তারাও গিয়ে কোথাও কলেজে ভর্তি হবে, তারাও এরপরে কোনো জায়গায় ডিগ্রির কোর্স করবে, হয়তো তাদেরকে সেখানে থাকতে হবে। তারা কোথায় সুরক্ষা? আমরা তো ভীষণ রকম ভীত। কিভাবে তাদেরকে ছাড়বো, কিভাবে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলবো? বাইরের সমাজের এই নোংরা হাতছানি তো ছেলে মেয়ে মানে না। নির্বিশেষে সবাইকেই তারা অত্যাচারিত নিপীড়িত করে বাধ্য করে এই আত্মহত্যার পথটুকু তুলে নিতে। আজকে যতদিন আমরা আমাদের মতো জনসাধারণ বিচার চাই, বিচার চাই, বিচার দাও, করো, দোষীদের শাস্তি দাও বলে চেঁচামেচি করব কতদিন? 2 মাস, 4 মাস, 6 মাস? তারপর আমরা বিচার চাইতে চাইতে যখন ক্লান্ত হয়ে যাব, আমাদের আওয়াজ যখন কমে যাবে, তখনই সমস্ত কিছু ঠান্ডা হয়ে যাবে, সব কিছু ধামাচাপা হয়ে যাবে। এরকম তো এর আগেও আমরা বহু ঘটনার সম্মুখীন হয়েছি, বহু ঘটনা দেখেছি। সত্যি কি কখনো দেখতে পেয়েছি যে অভিযুক্ত তার সেই রকম উপযুক্ত শাস্তি পেয়েছে, তার কোনো শাস্তি হয়েছে? আমরাও চুপ হয়ে গেছি, ঘটনা ঠান্ডা হয়ে গেছে, সমস্ত কিছু ধামাচাপা পড়ে গেছে। শুধু যে যাবার সে চলে গেছে, যার কোল হারা সে কোল হারা হয়ে গেছে, যার সন্তান হারাবার জ্বালা যন্ত্রণায় জ্বলতে হয়েছে তারা জ্বলে গেছে। বাদবাকি সব কিছু একই রয়ে গেছে। সকলের কাছে একটাই কাম্য, সবাই আশা করি একটাই কথা চিন্তা করছে যে এই রকম অভিযুক্তগুলো যেন সত্যি সত্যি শাস্তি পায়, তাদের যেন উপযুক্ত শাস্তি হয়। কি বলবো, আজ সত্যি কিছু বলবার নেই। আজকে এখানেই শেষ করছি। আমার যতটুকুনি বলার কথা ছিল, সকলকে আবার একটাই কথা বলার, সবাই সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আশেপাশের মানুষকে চট করে বিশ্বাস না করে যতটা সম্ভব চোখ কান খুলে সমাজে চলা যায় তো ততটুকুনি চেষ্টা করুন। একটা কথা ঠিকই যে একটা সন্তান হয়তো শুধু তার বাবা মায়ের কাছেই সব থেকে বেশি সুরক্ষিত, আর একজন বাবা মাও হয়তো তাদের শেষ বয়সের ভরসা হিসেবে, অবলম্বন হিসেবে সন্তানটিকে এই রকমভাবেই গড়ে তুলতে চেষ্টা করে যে তারাও যেন তাদের সন্তানের কাছে শক্ত অবলম্বন হয়ে যেমন তারা ছিল, আর তাদের সন্তানও যেন তাদের কাছে সেই রকম অবলম্বন হয়েই বেড়ে উঠতে পারে। নমস্কার, আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।